আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স এবং জুনিয়র ডাক্তারবৃন্দ, আলমদিনা হোমিওলের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ আমির হোসেন প্রধান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। এটা মেডিসিনটা হচ্ছে অত্যন্ত গভীর মেডিসিন এবং অত্যন্ত বহুল ব্যবহৃত মেডিসিন সালফার। সালফার মেডিসিনটা হচ্ছে সোরা মাআজমের রাজা মেডিসিন। মানুষের জীবনে কোনো না কোনো সময় সালফার লাগেই, অর্থাৎ একটা রোগীর জীবনে একটা রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো না কোনো সময় গিয়ে সালফার লক্ষণ আসে। মায়োজোবেটিক হিসেবে সালফারটা বেশি ব্যবহার হয়, আবার লক্ষণ সমষ্টিভিত্তিকও ব্যবহার আছে, তবে বেশিরভাগ মায়োজোবেটিক ব্যবহারটা আছে। একটা অ্যাকুইট কেসে আপনি অ্যাকোনাইট ব্যবহার করলেন, কাজ করলো পরে কাজ ছেড়ে দিল, যদি রোগটা সোরা মায়োজমের হয় পরবর্তীতে সালফার দিলে এটা ক্লিয়ার হবে। আপনি ব্রায়োনিয়া ব্যবহার করলেন, কাজ করলো কাজ ছেড়ে দিল, আবার ফিরে আসলো রোগ, কামব্যাক করার পরে কিন্তু আর ব্রায়োনিয়াতে যাবে না, আপনাকে সালফার অথবা গভীর মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। তো সোরা মায়োজমের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সালফারের লক্ষণ পেয়ে থাকি, অর্থাৎ মায়োজমেটিক ক্ষেত্রে আমরা সালফারের প্রয়োগ লক্ষণ পাই বিধায় আমরা সালফার দিই। লক্ষণ সমষ্টি বলছি না, কিন্তু লক্ষণ সমষ্টি সালফারে সবসময় পাওয়া যাবে না। যখন মায়োজমেটিক ইউজ হবে তখন লক্ষণ সমষ্টি লাগবে না। কিছু লক্ষণ আসলে আর রোগের গোড়া যদি হয় সালফার, রোগের গোড়া যদি হয় সোরা মায়োজম, তাহলে আমরা সেখানে সালফার সুরিনাম দুইটার একটা বেশিরভাগ ব্যবহার করি। তো কোথায় সালফার কোথায় সুরিনাম ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে করব। প্রথমে হচ্ছে ডাক্তার অ্যারেন বলছেন এর উপযোগিতা সম্পর্কে। গ্ল্যান্ডের অসুখে ভোগে, শিরা উপশিরায় অতিরিক্ত রক্ত সঞ্চয়, বিশেষত যকৃতের শিলাতে এরূপ লোকেদের অসুখে উপযোগী। স্নায়বিক দ্রুত চলাফেরা করে, চট করে রেগে যায়, রক্ত প্রধান, বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তনে চামড়া অত্যন্ত অনুভূতি সম্পন্ন হয়ে পড়ে। রোগা চেহারা, যারা কুজো হয়ে হাঁটে, এটা তার একটা আঙ্গিক লক্ষণ বিশিষ্ট, বৃদ্ধের মতো কুজো হয়ে হাঁটে, তাদের পক্ষে উপযোগী। সালফার রোগীর পক্ষে দাঁড়িয়ে থাকা সব থেকে কষ্টকর। দাঁড়িয়ে থাকতে পারে না, কোনোভাবেই দাঁড়িয়ে থাকা অস্বস্তিকতার কাছে। নোংরা অপরিচ্ছন্ন চর্মরোগ হতেই থাকে, তার নোংরামি শারীরিক মানসিক দুদিক থেকে। শারীরিকভাবে সে নোংরা অনেক সময় না হলেও মানসিকভাবে নোংরা থাকবেই, নোংরামি ছাড়া সালফার হবে না। স্নান করতে চায় না, স্নান করলে সবসময় রোগ লক্ষণ বেড়ে যায়, ঘুম থেকে জেগে উঠতে আলস্যবোধ, মনে করে বেঁচে থাকা অর্থহীন। শিশু রোগীদের ক্ষেত্রে গা ধোয়ানো বা স্নান করা কোনোটাই করতে চায় না, দেহ শুকিয়ে যায়, উল্টো সরার মতো পেট ফুলে থাকে, অস্থির উত্তপ্ত, রাতে গা ঢাকা লাথি মেরে সরিয়ে দেয়, কৃমি হয়। এসব লক্ষণীয়। যখন নির্বাচিত ওষুধ কাজ হয় না তখন ব্যবহার্য। অর্থাৎ লক্ষণ সমষ্টি ভিত্তিক ব্যবহার হয়েছে, কাজ হয় না, তখন মায়োজমেটিক ব্যবহার জন্য বেশিরভাগ সালফার আসে, এটা এখানে বলা হয়েছে। সাবধানতার সাথে ওষুধ নির্বাচিত হওয়া সত্ত্বেও যখন সন্তোষজনক ফল পাওয়া যায় না, বিশেষত তরুণ রোগে, তখন এই ওষুধ জীবনী শক্তির প্রতিক্রিয়া আনে ও রোগটিকে সারিয়ে দেয়। চর্মোদ্বেগ, চাপা পড়ে, গ্ল্যান্ডের অসুখ, সোরাদোষ ও ক্রনিক রোগ হলে ব্যবহার্য। যেসব কষ্ট বারে বারে ফিরে আসে, মাথা ঠিক উপরটায় সবসময় গরম ভাব, দিনে পায়ের পাতায় ঠান্ডা ভাব, অথচ রাতে জ্বালা হয়, পা দুটো ঠান্ডা স্থানে রেখে দিতে চায়, পা দুটো ঠান্ডা করতে গিয়ে বিছানার বাইরে রাখে, ঠোঁট চকচকে লাল, যেন ঠোঁট ফেটে রক্ত বের হবে, এটা তার একটা বিশিষ্ট লক্ষণ যে তার ঠোঁটগুলো লাল থাকে। তারপরে পাকস্থলীর সকাল প্রায় 11টার সময় পাকস্থলীতে দুর্বলতা, খালি খালি বোধ, যেন কিছু নেই এমন মনে হয়, খেতে পেলে অপেক্ষা করতে পারে না, দিনের বেলা প্রায় এই লক্ষণ দেখা দেয়। উদ্রমার ক্ষেত্রে মাঝরাতের পর পেটে ব্যথা থাকে না, সকালে ঘুম থেকে উঠে পায়খানায় ছুটতে হয়, অন্ত্র যেন মল ধরে রাখতে পারছে না এরকম মনে হয়। তার একটা কষ্টবোধতা আছে, মল শক্ত, গিট গিট মতো শুকনো, যেন পুরে জামা হয়ে গেছে, লম্বা মল থেকে ব্যথা করে, ওই ব্যথার জন্য বাচ্চা মলত্যাগ করতে যেতে ভয় পায়, অথবা ব্যথার জন্য প্রথম মলত্যাগের ব্যাগ দিতে চায় না। উদরমে কষ্টবোধতা পাল্টাপাল্টি করে হতে থাকে। মলমূত্র বার হবার সময় মলদ্বারেও মূত্রপথে ব্যথা হয়, অনেকটা পরিমাণে বর্ণহীন মূত্রত্যাগ করে, মলদ্বারের চারপাশে লাল হয়, হেজে যায়, মানে অর্থাৎ গা হয়ে যায়।
দেহের সমস্ত দ্বার অত্যন্ত লাল মতো হয়, যে কোনো স্রাব হাজাকর, যেখানে লাগে জ্বালা করে। মজার মজার স্বপ্ন দেখে সকালে ঘুম ভাঙে, গান করতে থাকে। তুচ্ছ জিনিসও আনন্দ পায়, এমনকি সামান্য ছেঁড়া ন্যাকড়াও তার কাছে সুন্দর বলে মনে হয়, এটা মায়াজমের কারণে। পেটে বাচ্চা যেন নড়চড়ে বেড়াচ্ছে বলে মনে হয়। এটা অনেক মেডিসিন আছে, থুজা, সেবাইনা, সেবাডিলা, এগুলোতে এই লক্ষণটা আছে। এটা একটা সাইকোটিক লক্ষণ। বৃদ্ধি হচ্ছে বিশ্রামে দাঁড়ালে, বিছানার উত্তাপে, হাত পা ধুলে, মুছলে বা স্নান করলে, আবহাওয়ার পরিবর্তনে, উপশম শুকনো গরমে, ডান দিকে শুলে। এরপরে পরেশচন্দ্র সরকার উনি সালফারের বিশদ আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। উনি বলছেন যে মূল সুর দেহের রোগ প্রতিরোধক ক্ষমতার ঘাটতি এবং তজ্জনিত দৈহিক ও মানসিক সমাবস্থা ও শৃঙ্খলার অভাব, অর্থাৎ ব্যালেন্সলেস, যেটাকে আমরা বলি ব্যালেন্সের অভাব। এর ফলে কুণ্ডয়ন, জ্বালা এবং উত্তাপ, দৈহিক ও মানসিক স্তরে ক্রিয়াগত বিশৃঙ্খলা এবং চিন্তাধারায়, ক্রিয়াকলাপ এবং শরীরবৃত্তীয় ক্রিয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে তার কোনো কিছুই স্বাভাবিক ছন্দে প্রবাহিত হয় না। স্বাভাবিক যে কী তা বস্তু সালফার জানে না। একেবারে শৈশব থেকেই শৃঙ্খলাহীনতা ধরা পড়ে। শিশু বুদ্ধিমান, সজাগ এবং তৎপর। দেহের গড়নও স্বাভাবিক, কিন্তু যত সে বড় হতে থাকে ততই তার অন্তর্নিহিত দুর্বলতা প্রকট হতে থাকে। সে পড়াশোনায় ভালো, কিন্তু মনোসংযোগ করতে পারে না। অস্থির, চঞ্চল, ভালো জানা সত্ত্বেও পরীক্ষায় ভালো ফল করতে পারে না। পরিষ্কার করে ঠিকমতো গুছিয়ে লিখতে পারে না। ভালো শুরু করলেও চেষ্টা ভালো হয় না। ভালো মেধা থাকা সত্ত্বেও নিষ্ঠা, শৃঙ্খলা ও পরিশ্রমের অভাবে দরুন দিন দিন পিছিয়ে পড়তে থাকে এবং এই পিছিয়ে পড়া সারা জীবন ধরে চলতে থাকে। চিন্তাধারা স্বাভাবিক ছন্দে প্রবাহিত হয় না, যদি বা কখনো প্রবাহিত হয়, তথাপি শৃঙ্খলা ও পরিশ্রমের অভাবে দরুন তা ব্যর্থতা পর্যবেসিত হয়। কোনো রকম কাজেই এদের উৎসাহ নেই। এরা বুদ্ধিমান, কল্পনাপ্রবণ, বিজ্ঞান, দর্শন, ধর্ম, ভগবান নিয়ে এরা অনেক গভীর চিন্তা করে, মানে সৃষ্টিকর্তা নিয়ে অহেতুক অযথা চিন্তা ভাবনাও তাদের মাথায় আসে, অযৌক্তিক চিন্তা ভাবনাও মাথায় আসে। এজন্য এদেরকে মহান আবিষ্কর্তা বলা হয়, কিন্তু সাধারণত এদের চিন্তাধারা ও ক্রিয়াকলাপে কোনো শৃঙ্খলা থাকে না। বাস্তবতা ও পরিমিতিবোধের অভাব থাকে। একটা বিরাট সম্ভাবনা বিরাট ব্যর্থতায় পরিণত হয়। তারা দুঃখ, হতাশায় ভেঙে পড়ে। তারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, সকলকে জ্ঞান দেয়, কিন্তু নিজেরা করে কখনো তা দেখায় না। তারা মনে করে তাদের অনেক মূল্যবান সম্পদ রয়েছে, তাদের সব কিছু খুব সুন্দর বলে মনে হয়, কিন্তু সেগুলো পরিষ্কার রাখা, চুল দাড়ি কাটা, জিনিসপত্র পরিষ্কার রাখা, গুছিয়ে রাখার কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করে না। এরা ছেঁড়া কাঁথায়ও শুয়েও লাখ টাকার, কোটি টাকার স্বপ্ন দেখতে থাকে। ডাক্তার নরেন্দ্র বলছেন যে প্রথম কথা, অপরিষ্কার পরিচ্ছন্নতাটা লাগবেই, শারীরিক অথবা মানসিক। এখন আমাদের এই যে আল্ট্রা মডার্ন যুগে অনেকে উপর দিক দিয়ে বেশভূষা অনেক স্মার্ট, পারফিউম ইউজ করে, বুঝতে দেন আর্টিফিশিয়াল বিহেভিয়ার, কৃত্রিম আচরণ, কিন্তু আপনি যদি কাছে থাকেন তার, আপনার সামনে সালফার কিন্তু ধরা খেয়ে যাবে, আপনার সামনে সালফার কিন্তু ধরা খেয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রাতকালে মল থেকে মধ্যাহ্নে ক্ষুধা, স্নানের ইচ্ছা, দুগ্ধ রুচি, ব্রহ্মতলু, হাতে তলু, পারতলা, উত্তাপ ও জ্বালা, একটা বিশিষ্ট লক্ষণ। হাতে পারতলু, মাথা তালু, এগুলো মানে জ্বালা ফোড়া করে, এবং এই জ্বালা করলে ঠান্ডা ফ্লোরের মধ্যে রাখলে তার জ্বালাটা উপশম হয়, আর ম্যাডোরিনাম পানিতে ভিজলে উপশম হয়। এরপর রাত্রিকালে মলদার জ্বালা করতে থাকে বা চুলকাতে থাকে। এটা আসলে অনেক লক্ষণ আছে সালফারের, বলতে গেলে অনেক সময় দরকার। যারা মানে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, তারা সালফার অনেকে 2 ঘন্টাও বক্তব্য দিয়ে থাকেন। তো আসলে ইউটিউবে বা অনলাইনে 2 ঘন্টার বক্তব্য শোনার মতো ধৈর্য আমারও থাকবে না, আপনাদেরও থাকবেন আশা করি। তবে সালফার এটার একটা চারিত্রিক লক্ষণ যদি আমি বলি, সে কাউকে আপনার স্বীকৃতি দেয় না। কারো অনেক ভালো গুণ আছে, তারপরও সে বলবেন না এখানে কি আর আছে, অর্থাৎ সে কাউকে স্বীকৃতি দেয় না। একজন লোক অনেক স্মার্ট, বলবেন না তার মধ্যে পুরো কিছু ঘাটতি আছে, অর্থাৎ কাউকে সে স্বীকৃতি দেবেন, এটা তার একটা বিশিষ্ট লক্ষণ। একটা হচ্ছে তার নোংরামিটা, এটা তো আছে শারীরিক মানসিক। আরেকটা হচ্ছে সে নিজে যেটা জানে না এটা নিয়েও সে কথা বলতে চায়। সে বিজ্ঞান সম্পর্কে বুঝে না, বিজ্ঞান নিয়ে কথা বলবে। রাজনীতি বুঝে না, রাজনীতি নিয়ে কথা বলবে, উল্টাপাল্টা বলতেছে। এরপর সে বলেই যাবে। সে নিজেকে মানে একটা দার্শনিক মনোভাব পোষণ করে, আবার তার মধ্যে অহংকার আছে। কেউ যদি তার কথা বাধা দেয়, সে রেগে যায়। আপনার অহংকারী মেডিসিন যদি আপনি ধরেন 3টা, প্লাটিনাম, প্যালাডিয়াম, আর একটা হলো সালফার। প্রচণ্ড অহংকারী, সে চায় বাড়িতে আসলে সবাই তার দৌড়ে আসুক, আগায় আসুক তাকে রিসিভ করার জন্য। এটা না করলে সে খুব রেগে যায় সালফার। তখন সালফারের সাথে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। একটা মেডিসিন, সেটা হচ্ছে সুরিনাম।
সুরিনাম সালফার দুইটাই কিন্তু অত্যন্ত নোংরা এবং দুইটাই দুর্গন্ধযুক্ত। সালফারের তুলনায় সুরিনামের দুর্গন্ধ আরও বেশি। কিন্তু পার্থক্য হচ্ছে সুরিনাম শীত কাতর, সালফা কিন্তু গরম কাতর। তো সুরিনামের বিষয়টা হচ্ছে আপনার সুরিনামের ক্ষুধাটা থাকে সালফারের তুলনায় অনেক বেশি, সালফারের পিপাসা থাকে বেশি। তারপর হাত পা তোলা যে জ্বালাটা থাকে এটা কিন্তু আপনার থাকে না, সুরিনামে থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।